ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। এটাই রবি ঠাকুরের ছোট গল্পের ডেফিনিশন। আমরা যখন উচ্চ মাধ্যমিক পড়ছিলাম তখন আমাদের বাংলা টিচার, বেলঘড়ি হাই স্কুলের বাংলা টিচার শ্রদ্ধেয় দিলীপবাবু, তিনি আমাদের ছোট গল্পের এই ডেফিনিশনটাই লিখিয়েছিলেন, যেটা রবি ঠাকুরের নিজেরই একটা লেখার অংশ, কবিতার অংশ আর কি। এবং আজকে আমরা রবি ঠাকুরেরই একটা ছোট গল্পের রিভিউ করব, পোস্টমাস্টার রিভিউ করব গল্পগুচ্ছ থেকে। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই একটা গর্বের দিন যে আমরা প্রথম রবি ঠাকুরের কোনো কিছু একটা এই চ্যানেলে রিভিউ আনতে পারলাম। নিশ্চয়ই পরবর্তীকালে আরও বাদবাকি সমস্ত লেখাই আসবে। কাজে যখন নেমেছি কাজ তো করতেই হবে, এবং এত এনজয় করছি জিনিসটা করতে আর কি। তো সেগুলো তো যখন হবে হবে, কিন্তু প্রথম একটা শুরু তো হলো রবি ঠাকুরের পোস্টমাস্টার দিয়ে। দেরি না করে শুরু করে দিই। আমার নাম সৌরভ। যদি আপনি প্রথমবারের জন্য এই চ্যানেলে এসে থাকেন তাহলে আপনাকে স্বাগত। যদি আপনি পুরনো সাবস্ক্রাইবার হন তাহলে আপনাকে আবার স্বাগত জানাই। চলুন ভিডিওটার মধ্যে ঢুকে পড়ি। পোস্টমাস্টার ছোট গল্পটি রবি ঠাকুরের প্রথম দিকে লেখা ছোট গল্প। 1891 সালে এই গল্পটি লেখা হয়েছিল, এবং আমি এটা পড়েছি হচ্ছে যেরকম আপনাদের দেখালাম আর একবার দেখিয়েছি গল্পগুচ্ছ এই এডিশনটা থেকে আর কি। গল্পের মধ্যে ঢোকার আগে এই এডিশনটা সম্বন্ধে আপনাদের কয়েকটা কথা বলে নিই। এটা বিশ্বভারতীর বই। ন্যাচারালি আমি এটা কিনেছিলাম হচ্ছে 2024-এ কিনেছিলাম। সেই সময় এটার দাম ছিল 800 টাকা। আমি জানি না এটা এখনও বিশ্বভারতী ছাপায় কিনা, যতদূর সম্ভব ছাপানো উচিত। এর তো প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। এরকম একটা দাম আপনারা এক্সপেক্ট করতে পারেন, তার উপরে 10 to 20% ডিসকাউন্ট, যেরকম জায়গা থেকে আপনারা কিনবেন সেরকম। আমি এটা কিনেছিলাম কুচবিহার থেকে। কুচবিহারে ঘুরতে গেছিলাম কিছু ব্যক্তিগত কাজে, তো সেখানে আমি এটা 5% ডিসকাউন্ট পেয়েছিলাম। তো এইটা হচ্ছে বিশ্বভারতীর গল্পগুচ্ছর এডিশন, তার একটু বর্ণনা। অন্যান্য প্রচুর এডিশন আছে, আপনারা নিতে পারেন। তো সেইটা হচ্ছে ব্যাপার। পোস্টমাস্টার গল্পটি বাংলা সাহিত্যের অন্যতম সেরা গল্প, এটা বললে একেবারেই অত্যুক্তি করা হয় না। বাংলা সাহিত্যের প্রথম 10টি ছোটো গল্পের কথা যদি সেই ভিডিও নিশ্চয়ই কখনো আনবো, তার মধ্যে এই গল্প অবশ্যই থাকবে। প্রথম 5-এর মধ্যে থাকলেও আশ্চর্য হব না। র্যাঙ্কিং যাই হোক না কেন, অসাধারণ একটি ছোটো গল্প। ছোটোবেলা থেকে বহুবার পড়েছি। এইবারে চ্যানেলে রিভিউ করার সময়, তার আগে একবার করলাম। অনুভূতি সেই 13-14 বছর বয়সে প্রথম পড়েছিলাম, সেই সময় যে অনুভূতি হয়েছিল, এখনও কিন্তু পরিণত বয়সে অনুভূতি একেবারেই তাই আর কি। তো গল্প সবাই প্রায় জানে, আলাদা করে বলার কিছু নেই। তবুও চ্যানেলের প্রয়োজনে, রিভিউয়ের প্রয়োজনে ছোট্ট করে স্পয়লার না দিয়ে গল্প একটু বলতেই হয়। সেটা হচ্ছে যে আমাদের যে পোস্টমাস্টার, শহরের একটি ছেলে, অল্পবয়স্ক ছেলে, 23-24 বছর বয়স, সে উলাপুর নামে একটি অজপাড়াগায় এসে উপস্থিত হলো। সেখানে আগে কোনো পোস্ট অফিস ছিল না, ডাকঘর কোনো ছিল না, কিন্তু কাছাকাছি নীলকুঠিদের মানে নীলকর সাহেবদের কুঠি ছিল বলে তাদের প্রয়োজনেই একটা ডাকঘর বানানো হয়েছিল। সেখানে প্রথম পোস্টিং নিয়ে সে আসে। শহরের ছেলে গ্রামে আসলে যেরকম হয়, একেবারে মানে অথই জলে পড়ার মতন অবস্থা। কারুর সঙ্গে সেরকমভাবে কথা বলার নেই, হয় তার স্ট্যান্ডার্ডের থেকে কম, তাই তার মনে হচ্ছে। কারুর সঙ্গে মনের মিল হয় না, কারুর সঙ্গে আলাপ আলোচনার বিষয়ের মিল হয় না। তো এরকম একটা জায়গা, শহুরে সভ্যতার কোনো সুযোগ সুবিধাই সেখানে নেই। আছে হচ্ছে শুধুমাত্র রতন, একটি 12-13 বছরের মেয়ে, অনাথ মেয়ে। তার বাবা মার কোনো খোঁজ পাওয়া যায় না, এবং প্রচণ্ডই দরিদ্র, খুবই দরিদ্র পরিবারের মেয়ে। তার বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না বলে লেখক, কবি আমাদের জানিয়েছেন আর কি। তো সেই রতনকে নিয়েই তার পথ চলা সেখানটাতে। সেখানে রতন রান্না করে দেয়, স্নানের জল এনে দেয় কাছের নদী থেকে, কারণ শহুরে মানুষ তোলা জলে স্নান করার অভ্যেস, এবং সেইভাবেই দিন কাটতে থাকে। কিন্তু আলটিমেটলি গিয়ে এই দুটো মানুষের মধ্যে যে একটা নির্ভরতা, পোস্টমাস্টারও রতনের উপর নির্ভরশীল থাকা খাওয়ার জন্যে, শরীর খারাপ হলে তাকে দেখার জন্যে। রতনের জীবনে কেউ নেই, রতনের একদমই অনাথ মেয়ে, সেও পোস্টমাস্টারকে পেয়ে একটা যেন জীবনে খুঁটি খুঁজে পেল। কিন্তু আলটিমেটলি গিয়ে এই দুটো মানুষের কি হলো, পোস্টমাস্টার কি গ্রামে থাকলেন নাকি তিনি কলকাতা শহরে ফিরে গেলেন, এগুলো সবাই কম বেশি জানে। তবুও স্পয়লার দেবো না, এটাই এই জন্যই লাস্টে কী হলো সেটা বলতে চাইছি না। তো সেই নিয়েই গল্প। গল্পের সারাংশ হচ্ছে এটাই। মাত্র 4.5 পাতার এই গল্পে আসলে বিন্দুতে সিন্ধু দর্শন হয়। আমরা প্রচুর উপন্যাস পড়ি,
200 পাতা, 400 পাতা, 600 পাতা, 800 পাতার উপন্যাসও আছে আর কি। সেই উপন্যাস পড়ে আমাদের যে উপলব্ধি হয়, এই 4.5 পাতার মাত্র গল্প, সেই পড়েও কিন্তু উপলব্ধি একই। সেই জন্যই বললাম যে এই গল্পটা হচ্ছে বিন্দুতে সিন্ধু। এখানে প্রচুর থিম এক্সপ্লোর করা হয়েছে, বেশ কিছু থিম। তার মধ্যে একাকিত্ব, শহরের পোস্টমাস্টার বাবু, শহরের ছেলে যখন গ্রামে এসে পৌঁছায়, একদম অচপাড়াগাতে এসে পৌঁছায়, সে একা হয়ে পড়ে। সে একাকিত্বের সময় সে কবিতা লেখে কখনো, এবং তার মনের অবস্থা হয়, কবির ভাষাতেই বলি, তার থেকে ভালোবাসা তো কারোরই হওয়া সম্ভব নয়, আমার তো ডেফিনেটলি নয়। সেখানটাতে একটা জায়গায় উনি লিখেছেন যে জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারের সেই দশা উপস্থিত হইয়াছে। তো যেটা বললাম যে একাকিত্ব, কবিতা লেখা, সেখান থেকে কখনো রতনকে লেখাপড়া শেখানো, রতন পড়াশোনা একেবারেই জানতো না, সেই ক্ষুদ্র বালিকা। তো সেই জায়গাটা এক্সপ্লোর করা হয়েছে যে একাকিত্ব এবং সেটাকে কীভাবে কাটানো যায়, কাটানোর জন্য পোস্টমাস্টার কী করলেন। রতনেরই বা একাকিত্ব, যে একটা অসীম একাকিত্ব, তার 12-13 বছরের জীবনে বাবা মা নেই, কেউ নেই মাথার উপরে, সেই একাকিত্বই বা সে কীভাবে কাটাচ্ছে পোস্টমাস্টারের সঙ্গে, তার কাছ থেকে পড়াশোনা শিখে, তার জন্যে রান্নাবান্না করে, শরীর খারাপ হলে তার সেবা করে, এই সমস্ত ব্যাপারগুলো এখানে এক্সপ্লোর করা হয়েছে। এখানে সোশ্যাল ক্লাস, সেই জিনিসটা প্রচণ্ড পরিমাণেই আছে। আমাদের যেরকম সমাজে দুটো সিস্টেম চলে, একটা কাস্ট সিস্টেম আর একটা ক্লাস সিস্টেম। এখানে কাস্ট সিস্টেমের কোনো উল্লেখ নেই, কিন্তু ক্লাস সিস্টেম অবশ্যই আছে। এবং সব শেষে মাইল্ড স্পয়লার দেওয়া হলো, যদি আপনি গল্পটা না পড়ে থাকেন তাহলে এখান থেকে একটুখানি 30 সেকেন্ড 1 মিনিট স্কিপ করে যেতে পারেন। সেটা হচ্ছে সবশেষে যখন পোস্টমাস্টার শহরে ফিরে যাওয়ার জন্য, কলকাতায় ফিরে যাওয়ার জন্যে যখন অ্যাপ্লাই করলেন এবং সেটা যখন অ্যাপ্রুভ হয়ে গেল এবং উনি কলকাতায় ফিরে যাচ্ছেন, রতনের মন প্রচণ্ডই ভারাক্রান্ত। সেখান থেকে রতন যখন বলছে যে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে, তো সেখানে যে উত্তরটা পোস্টমাস্টার দিচ্ছে, রতনের এক্স্যাক্ট কথা ছিল, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে। সেখানে পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, সে কী করে হবে। এই সে কী করে হবে কথাটা এই গল্পের ক্ষেত্রে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব একটা লেয়ার্ড স্টেটমেন্ট বলে আমার মনে হয়েছে। এই সে কী করে হবে না, এই কারণেই যে পোস্টমাস্টার শহরের সম্পন্ন ঘরের ছেলে, তার পক্ষে একদম গ্রামের একটা 12-13 বছরের অজ্ঞাত কুলশীল একটা মেয়েকে, বালিকা যে নারী হয়ে উঠছে, তাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। তার কারণ হচ্ছে এই ক্লাস সিস্টেমের একটা ভয়ানক তফাৎ, তার পক্ষে সম্ভব নয়। তো সেইটা একটা এখানে ব্যাপার। এখানে এমন কিছু মানে এই যে পোস্টমাস্টার এবং রতনের যে সম্পর্ক, সেটা কি সম্পর্ক, সেটা সেই সম্পর্কের ব্যাখ্যা কী, তার সংজ্ঞা কী, সেই জিনিসগুলো এখানে এক্সপ্লোর করার চেষ্টা করা হয়েছে। কোনো কিছুই বলে দেওয়া হয়নি, কিন্তু না বলে দেওয়ার ফলে কোনো কিছুই গোপন ছিল না। যে ক্ষুদ্র রতন, সেই বালিকা রতন, সে আস্তে আস্তে যখন বড় হওয়ার পথে, এবং সেখানে তার মনে যে কী ধারণার সৃষ্টি হয় এবং কী আবেগের সৃষ্টি হয় পোস্টমাস্টার সম্বন্ধে, সেটা যেরকম উজ্জ্ব ছিল কিন্তু গোপন ছিল না আর কি, সেটাই বলা যায়। এই জায়গাটা থেকে মনে হয় না স্পয়লার আর আটকানো যাবে আর কি। তো সুতরাং একটু সতর্ক, আবার একটুখানি যাই বলতে যাবো একটু স্পয়লার হয়েই যাবে। তো পোস্টমাস্টার যখন চলে যাওয়ার জন্য একদম মন স্থির করে ফেলেছেন, বদ্যির চিঠি এসে গেছে, সেইখানে তখন তিনি রতনকে সান্ত্বনা দেন এই বলে যে আমার পরে যে পোস্টমাস্টার আসবেন তিনিও তোকে আমারই মতন দেখে রাখবেন। তখন কিন্তু রতন ভেঙে পড়ে। রতন সেখানে বলে যে তোমার কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই না। তো এইখানটাতে গিয়েই ব্যাপারটা যেটা আমি বলতে চাইছিলাম, যে বলা কিছুই নেই কিন্তু গোপনও কিছু নেই, পাঠকরা যে যার মতন করে এই দুটি মানুষের সম্পর্ক বুঝে নেবেন আর কি, সেইটাই ভালো আর কি। সব কিছু পেয়েও হারিয়ে যাওয়ার যে দুঃখ, সেটাও আমরা এই গল্পেই বুঝতে পারি, এবং সেটা বিশেষত বুঝতে পারি রতনের দিক থেকে। সে তার একলা জীবনে একজন মানুষকে পেয়েছিল, কিন্তু তাকেও সে হারিয়ে ফেললো। তার যে কী কষ্ট হতে পারে, তার কী ইম্প্যাক্ট হতে পারে, তার সেগুলো যেভাবে এখানে বর্ণনা করা হয়েছে, অন্য কারোর পক্ষে বর্ণনা করা সম্ভব অসম্ভব সেই তুলনায় যাব না, বাট খুব ডিফিকাল্ট আর কি। রতন এখানে গরিব, কিন্তু সে আত্মমর্যাদায় পরিপূর্ণ। সেই জন্য যখন আমাদের পোস্টমাস্টার যখন শহরে ফেরার সময় দয়া পরবশত হয়ে তার যাতায়াতের যে খরচ, শুধুমাত্র সেই খরচটা রেখে যা মাইনের যে টাকা, সমস্ত টাকাই রতনের হাতে তুলে দিতে চেয়েছিল। এমন নয় যে পোস্টমাস্টার খুব কঠিন হৃদয় মানুষ, তা কিন্তু নয়। সে কিন্তু ভালোবেসে দয়া করে দিতে চেয়েছিল টাকা, কিন্তু রতন সেই টাকা নেয়নি, কারণ রতনের কাছে পোস্টমাস্টারের মাইনের টাকা
পাওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল পোস্টমাস্টারের সাহচর্য, জীবনে একজন কাউকে পাওয়া আর কি। সে কিন্তু সেই টাকা নেয়নি। এখানে আমরা বুঝতে পারি যে রতনের চরিত্রটা কিন্তু আর 5টা সাধারণ বালিকা, সদ্য নারী এরকম মেয়েদের মতন নয় একেবারেই। যদি চরিত্রের কথা বলি, এই গল্পে চরিত্র দুটোই, এক পোস্টমাস্টার আর একজন রতন। পোস্টমাস্টার শহরের ছেলে, সে গ্রামে গিয়ে যেমন হয় জল থেকে মাছ ডাঙায় তুললে কবি লিখেছেন, তো সেরকমই অবস্থা। সে একাকিত্বে ভোগে, তার বাড়ির লোকের কথা মনে পড়ে ভীষণ। সে কলকাতায় ফিরে যেতে চায়, সে গ্রামে কারোর সঙ্গেই বসবাস করতে, মানে কারোর সঙ্গে মেলামেশা করতে পারে না, কোনো বন্ধুত্ব বা পরিচিতি তৈরি করতে পারে না। সে শুধু নিজের কাজ নিয়ে থাকে। যখন সে প্রচণ্ড একাবোধ করে, সে লিখতে শুরু করে, কবিতা লেখে কিছু। সময় কাটানোর জন্যই একদিন সে রতনকে ডেকে নেয় কাছে লেখাপড়া শেখানোর জন্য। এগুলো সবই তার ছিল হচ্ছে সময় কাটানোর একটা পরিস্থিতি। তার যখন শরীর খারাপ হয় তখন সে রতনকে পাশে পায়, সে রতনকেই ডাকে। রতন তাকে সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তোলে বা সুস্থ করে তোলে। তো এরকমই তার চরিত্র। পোস্টমাস্টার কিন্তু যখন আলটিমেটলি কলকাতায় ফেরার দিকে ফিরতে চায়, সে খুশি হয় যে সে এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে। এমন নয় যে তার রতনের জন্য কষ্ট হয় না, কিন্তু সে সেই কষ্টকে ঢাকবার জন্য, এবং তার মনেও হয় কখনো যে রতনকে গিয়ে ফিরিয়ে নিয়ে আসি এবং রতনকে সঙ্গে নিয়ে যাই। আলটিমেটলি সে সেটা পেরে ওঠে না, তার কারণ সে কলকাতার মানুষ, সে একটা ক্লাস সিস্টেমের মধ্যে বড় হয়েছে, সেটাকে ভাঙা তার উচিত নয়। এবং সে কলকাতায় ফেরার পথে রতনকে ছেড়ে আসার এই যে পরিস্থিতিটা, সেটার সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়ার জন্য নানারকম তত্ত্বকথার সে চিন্তা করে, যে জগতে কেই বা কাহার, এরকম কেউই কারো নয় জীবনে, এভাবে কত কিছুই তো ঘটতে থাকে, পিছন ফেরে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। রতন চরিত্রটা এখানে অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি লেয়ার্ড বলে আমার মনে হয়েছে। তার অনেকগুলো স্তর আছে তার চরিত্রে। সে যদিও তাকে ক্ষুদ্র বালিকা বলে বলা হয়েছে, 12-13 বছরে যেমন হয়, তো আমরা ধরে নিতে পারি যে প্রথম দিকে তার 12, এবং তারপর গল্প যেখানে শেষ হতে 13 বা 14 বছর বয়সে সে গিয়ে পৌঁছায়। আমরা রতনের চরিত্রে 3টে স্টেজ দেখতে পাই। একটা হচ্ছে যে সে যখন শিশু বা বালিকা, সেই স্টেজ আর কি, একদম প্রথম দিকে। তারপরে সে পড়াশোনা শেখে। যখন পোস্টমাস্টারের শরীর খারাপ হয় তখন কিন্তু এক মুহূর্তে সে মা হয়ে ওঠে, পোস্টমাস্টারের মা হয়ে ওঠে। মা বায়োলজিক্যাল সম্পর্কের বাইরেও মহিলারা অনেক সময়ই মায়ের চরিত্র পালন করে থাকেন পুরুষের জীবনে। যখন তারা তার পুরুষদের সেবা শুশ্রূষা করেন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সমস্ত কিছু খাওয়া দাওয়া থেকে শুরু করে ডাক্তার, বদ্যি, সেবা শুশ্রূষা যা হয় আর কি, সেই সময় কিন্তু সব মেয়েই, সে বান্ধবী হতে পারে, স্ত্রী হতে পারে, মায়ের একটা রোল সে প্লে করে। সেই রোলটা কিন্তু রতন প্লে করেছিল, এবং সেই সময় সে কিন্তু প্রচণ্ড ম্যাচিওর হয়ে উঠেছিল। সেই কিন্তু ডাক্তার ডেকে এনেছিল এই সমস্ত। আর শেষে একদম যখন পোস্টমাস্টার চলে যাচ্ছেন, তখন কিন্তু রতন আর বালিকা নয়, সে তখন নারী। কবি লিখেছেন, নারী হৃদয়ের রহস্য কোন পুরুষই বা বুঝতে পারেন। পোস্টমাস্টারের চলে যাওয়াটা সে মেনে নিতে পারেনি। ওই কারণটা আমি আর বলবো না। তার ওই ক্ষুদ্র মনে যে চিন্তাভাবনা তৈরি হয়েছিল পোস্টমাস্টারকে নিয়ে, এমনকি সে তার পোস্টমাস্টারের দিদিকে নিজের মা, নিজের দিদি বলে ভাবতে শুরু করেছিল। নিজের মনের মধ্যে তাদের একটা ছবি তৈরি করে ফেলেছিল। সেখান থেকে তার কিন্তু একটা খুব খারাপ মানসিক অবস্থার দিকে সে চলে যায়। সে কিন্তু তখন নারী। তো রতন চরিত্রটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। এবং পোস্টমাস্টার চলে যাওয়ার সময় যখন তার হাতে বেশ কিছু টাকা দিতে চেয়েছিলেন, স্নেহভরে দিতে চেয়েছিলেন, দয়া পরবশত দিতে চেয়েছিলেন, রতন কিন্তু সেই টাকা নেয়নি। এই টাকা না নেওয়ার ব্যাপারটা আমার কাছে চরিত্রটাকে আরও বেশি কাছের করে তোলে, আরও বেশি মহীয়সী করে তোলে। এই ধরনের লেখা, যেরকম আমি সবসময় বলি যে আমি অ্যানোটেট করে পড়ি, ডিপ রিডিং করি, সময় নিয়ে ধীরে আসতে পড়ি, কোনো তাড়াহুড়ো নেই। দেখতে পাচ্ছেন অ্যানোটেট করা রয়েছে বিশেষ জায়গাগুলো। এভাবেই পড়বি। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারাও এই ধরনের গল্প উপন্যাস যখন পড়বেন, তখন এভাবে হাইলাইট করে নোটস নিয়ে যদি প্রয়োজন মনে করেন তাহলে পড়বেন। দেখবেন যে একবার আপনি নোটস নেবেন, একবার আপনি হাইলাইট করবেন, সারা জীবন ওই জায়গাগুলো দেখলেই পুরো গল্পটা মাথার মধ্যে থেকে যাবে আর কি। এবং একটা সময়টাকে ধরে রাখা যায় এরকমভাবে পড়লে। এই ছোট গল্পটা থেকে একটা কোট, যেটা আমার ফেভারিট কোট, যে লাইনগুলো আমার সারা জীবনই মনে থাকবে, সেটা আপনাদের একটু পড়ে শোনাই। আমি কোট করছি। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে।
প্রবল প্রমাণকে অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভিতর প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে, তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়িবার জন্য চিত্ত বিকুল হয়ে ওঠে, চিত্ত ব্যাকুল হয়ে ওঠে। সরি, অসাধারণ। একবার পড়লে আর ভোলার কোনো ব্যাপার নেই। এই ছিল পোস্টমাস্টারের রিভিউ, যতটা পারলাম করলাম। সব দিকগুলোই কভার করার চেষ্টা করেছি। পোস্টমাস্টার এই রিলেটেড একটা মুভিও আছে, সেটা আপনাদের বলে দিচ্ছি। 1961 সালে সত্যজিৎ রায়ের যে সিনেমাটি প্রকাশ হয় তিন কন্যা, যেটা উনি ডিরেক্ট করেছিলেন অবভিয়াসলি, তার মধ্যে রবি ঠাকুরের 3টে ছোট গল্প ছিল এবং সেগুলোকে নিয়েই মানে একটা অ্যান্থোলজি সিরিজ করে উনি সিনেমাটি করেছিলেন। তাতে গল্প যেগুলো ছিল পোস্টমাস্টার, সমাপ্তিতে লাস্টের গল্প, হ্যাঁ, আর মণিহারা, এই 3টে ছিল। তো তিন কন্যার পোস্টমাস্টারের অ্যাডাপ্টেশন যদি আপনারা দেখতে চান, আপনারা হয়তো অনেকেই অলরেডি দেখেছেন। এগুলো বাংলা সিনেমার ক্লাসিক আর কি, নতুন করে বলার কিছু নেই, নতুন কোনোই তথ্য দিচ্ছি না, জাস্ট লিঙ্ক করে দেওয়া। আপনারা কিন্তু পোস্টমাস্টার ওখানে গিয়ে দেখতে পারেন। সেখানে পোস্টমাস্টারের রোল করেছিল অনিল চ্যাটার্জি। রতনের রোলটা কে করেছিল আমার এখন আর মনে নেই, তো সেটা আপনারা অবশ্যই চেক করতে পারেন। তো এই ছিল সব মিলিয়ে পোস্টমাস্টারের নিয়ে যা আমার বলার ছিল। কেমন লাগলো রিভিউটা জানাবেন। রবি ঠাকুরের অন্যান্য ছোট গল্প, উপন্যাস সব কিছুরই রিভিউ আস্তে আস্তে করে আসবে। শেষের কবিতা আমি সবে পড়া শেষ করেছি ফর দ্য সেকেন্ড টাইম, সেটার রিভিউ এখন স্ক্রিপ্টিং স্টেজে আছে, হলে আসবে। এই আপনারা কোনো স্পেশাল এরকম আপনাদের যদি মনে হয় যে কোনো গল্প বা উপন্যাসের রিভিউ এই চ্যানেলে দেখতে চান, তাহলে অবশ্যই জানাবেন। রিভিউটি কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, সব কিছুই জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমার নাম সৌরভ, আরেকবার বলে দিই, আমি বাংলা সাহিত্যের এবং বাংলা সংস্কৃতির সেই সমস্ত দিকগুলো খুঁজে বেড়াচ্ছি যেগুলো বাংলাকে একটা সময় ভারতের কালচারাল ক্যাপিটাল করেছিল। পশ্চিমবঙ্গকে, কলকাতাকে কালচারাল ক্যাপিটাল বলা হতো। সেই দিকগুলো কী ছিল সেগুলো খুঁজে বেড়াচ্ছি। যদি কিছু হারিয়ে গিয়ে থাকে তাহলে আবার খুঁজে বার করে আপনাদের সামনে আনার চেষ্টা করছি। এই হচ্ছে আমার মিশন। ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। আরেকটি কথা যেটা প্রায় হয় সেটা হচ্ছে যে পোস্টমাস্টার গল্পের কি কোনো অনুপ্রেরণা ছিল, বাস্তব জীবন থেকে কি তিনি অভিজ্ঞতা নিয়েছিলেন? হতে পারে, তার কারণ 1891 সালে লেখা এই যে গল্প, অ্যাকচুয়ালি 1891 সালে তিনি ছিলেন হচ্ছে পূর্ববঙ্গে, নিজের যে জমিদারি ছিল সেই এস্টেট সামলাচ্ছিলেন। খুব সম্ভব যে কলকাতা শহরের থেকে দূরে, শহুরে সভ্যতা থেকে দূরে, নানা রকম সমস্যার মধ্যে থেকে তার হয়তো এই ধরনের কোনো অভিজ্ঞতা হয়েছিল বা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন, এবং সেখান থেকেই বাস্তব জীবন থেকে অভিজ্ঞতার ফলেই হয়তো এই গল্প লিখেছিলেন, সেটা হতেই পারে। এই গল্প কিন্তু সেখানেই লেখা।